হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা শায়নমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা 63। উপন্যাস মির্জা শায়নমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। হোয়াট দ্য ফাক, তুই আমার হ্যালোজিনেশন না? রমণী দাঁত খিঁচল, লজ্জায় তৎক্ষণাৎ দু হাতের নরম আজলায় আড়াল করে নিল পেল্লুম মুখখানা। যুবকের অমন সন্দিগ্ধ কণ্ঠ কর্ণগহ্বরে পৌঁছানো মাত্রই সপ্তর্ষি অত্যন্ত বৃতৃষ্ণা ভরা কণ্ঠে পরপরই গজগজ করে শুধালো, আপনি কি অন্ধ, নাকি বিহাপনার ওপর পিএইচডি ডিগ্রি অর্জনকারী নির্লজ্জ বেহা পুরুষ? ঘরের ভেতর আস্ত একটা জলজাত মানুষ থাকা সত্ত্বেও কেউ এভাবে? থামলো মাহি। বাদবাকি কথাটুকু পূর্ণ করতে গিয়ে নিজেই হাঁসফাঁস করে উঠল লজ্জায়। পরক্ষণে তিতি বিরক্ততায় কুঁচকে নিল মুখ। ওদিকে যুবক কেমন তালগোল পাকিয়ে চেয়ে আছে এখনও। সুদর্শন মুখখানায় তার সেকে সন্ধিহান ভাবশ্রুত। ধারালো দাঁতে রুষ্ট চাপায় পিষ্ট করেছে নিজের নিম্নাংশের ঠোঁট। তার পা দুটোর ঠিক পাশে মেঝেতে অবহেলায় লুটিয়ে আছে সফেদ রঙা তোয়ালেটা। রূঢ়মানব কপাল গোছালো, মেরুদণ্ডের হাড় সামান্য বাঁকিয়ে আলগোছে মেঝে থেকে তুলে নিল অবহেলিত তোয়ালেটা। পরক্ষণে শক্ত মুখভঙ্গি বজায় রেখে তোয়ালেটা ফের কোমরে পেঁচাতে পেঁচাতে মুগ্ধ কেমন সন্দিগ্ধ গলায় শুধালো, সবটা কি দেখে ফেলেছিস? তৎক্ষণাৎ লজ্জায় লাল হলো সপ্তর্ষির পেল্লব মুখখানা। কান দুটো সরু ছিদ্র দিয়ে এক নাগারে বেরোচ্ছে লজ্জিত উষ্ণ ধোঁয়া। সপ্তর্ষি চাপা ক্ষোভ প্রকাশ করা নাই তক্ষুনি তেতে উঠে পাল্টা উত্তর ছুড়ে বলল, চুপ করুন বেহালো, কিচ্ছু দেখিনি আমি। সহসা দুষ্টু হাসি রেস ফুটল সুদর্শনের বাদামি অধর যুগলে। মেয়েটাকে জ্বালানোর অভিনব সুযোগ কি আর অত সহজে হাতছাড়া করবার মানুষ সে? যুবক কদম বাড়ল, মুখে কপট নাটকীয় ভাব ভঙ্গিমা ধরে রেখে আচমকা দুষ্টু কণ্ঠে আওড়ালো, ও হো বান্দির মেয়ে, এমন একটা ভিআইপি দৃশ্য ফ্রিতে দেখার সুযোগ পেয়ে কেউ থোড়াই হাতছাড়া করে? তুই দেখছি বড্ড বোকা। থাক, ব্যাপার না, তখন দেখিসনি তো কি হয়েছে, এবার দেখবি একদম সামনে থেকে স্পষ্টভাবে। লজ্জায় নিঃশ্বাস আটকে গেল মাহির। বুক কেঁপে উঠল ধক করে। কাপত্রয়ী পদযুগল তার শিশির করেছে বেশ। উদ্যোগী হয়েছে ছুটে যাবার প্রয়াসে। গুনে গুনে মাত্র একখানা কদম বাড়ল সপ্তদশী, আর অমনি পেছন থেকে তার নরম তুলতুলে হাতের কবজি সন্ধিতে টান পড়ল ভীষণ। মাহি থমকায়, ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল অলক্ষ্যে। রূঢ় মানবের রুক্ষ হাতের মুঠোয় বন্দিরত নিজ কবজিসন্ধি মোচড়াতে লাগলো অনবরত। অভ্যন্তরে ভয়টা লুকিয়ে রেখে কপট ধাঁধালো কণ্ঠে আওড়ালো, হাত ছাড়ুন। নিজ মন মর্জিতে সর্বদা অটুট থাকা মাফিয়া স্যাডো মনস্টার আজ থোড়াই শুনবে মেয়েটার এহেন বাক্য। সে উল্টো এক হ্যাঁচকা টানে সপ্তদশীকে নিয়ে নিল নিজের বড্ড কাছে। মাহি মোচড়াচ্ছে, তার পিঠ ঠেকেছে রূঢ় মানবের রুক্ষ বক্ষ ভাজের সনে। হাতখানা এখনও ছাড় পায়নি তার। মুগ্ধ বাঁকা হাসলে এ পর্যায়ে। ছুটন্ত চড়ুইকে দক্ষ কায়দায় এক হাতে নিচু বুকে পিঞ্জরে আটকে রেখে অন্য হাতখানা আলগোজে ছড়ালো সপ্তর্ষির মসৃণ কাঁধে। মাহির নড়চড় বাড়ল তৎক্ষণাৎ। মুক্ত থাকা ডান হাতটা হুট করে এগিয়ে এনে সুদর্শনের সুশ্রী গৌরববনা মুখখানা খামচে ধরতে গেলেই আচানক মুখ সরিয়ে নেয় মুগ্ধ। মেয়েটার এরূপ উপস্থিত বুদ্ধির প্রকাশ দেখে যুবক কেমন ঠোঁট পিষে হাসল। পর মুহূর্তেই সপ্তদশীর মুক্ত কোমল হাতখানা ঘুরিয়ে এনে হুট করেই চেপে ধরল তারই পিঠের সনে। ঘটনার পরিক্রমায় আটকা পড়ল মাহি। ছটফটাতে লাগলো বেশ। রূঢ় মানবের তখন কি হলো কে জানে। তার সুদর্শন মুখাবয়ব থেকে আচমকা উধাও হয়ে গেল এতক্ষণে সকল দুষ্টুমির ছাপ। সেটাই এবার ভার করল আসক্তির উৎসর্গ। যুবক ঘাড় এগোলো, ধীরে ধীরে আলগোছে মুখ নামালো সপ্তর্ষির কানের কাছে। তার উষ্ণ নিঃশ্বাসের প্রতিটা ঝাপটা যেন কাঁটা ধরিয়ে দিচ্ছে রমণীর গায়ে। মেয়েটা বোধ হয় ধীরে ধীরে কুপকাত হচ্ছে। যুবকের রুক্ষ অধরযুগলের মোলায়েম স্পর্শ কানের লতে ছুঁয়ে দিচ্ছে সপ্তদশী। অদ্ভুত অজানা অনুভূতিতে বুকের ওঠানামার গতি জোরালো হলো বেচারির। চোখ দুটো বুজে এলো আবেশে। সুদর্শন হিসিয়ে যাচ্ছে। মেয়েটার কানের কাছ থেকে নাক ঠোঁট ছুঁয়ে হাসকি স্বরে বলে ওঠে, পাখিটা দেখতে সুন্দর না শিগ্নরা? পছন্দ হয়েছে তোর? তক্ষণে বিস্ফারিত আকারে দৃষ্টি মেল মাহি। অবাধ্যতায় কুচকে নিল ললাট। কাপা কাপা কণ্ঠে মিনমিনিয়ে জিজ্ঞেস করলো, কোন পাখি? তৎক্ষণাৎ অধরে দাঁত বসালো মুগ্ধ। আচ্ছন্নতায় বোধ হয়ে ধীরে ধীরে নিজের রুক্ষ হাতখানা গড়িয়ে আনলো মেয়েটার গা থেকে। মাহি নিস্তব্ধ, নিগুড়ো চোখে চেয়ে আছে সম্মুখে। এরই মধ্যে রমণী স্পষ্ট টের পেল তার বাঁকানো কোমর হতে ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে সুদর্শনের শক্তপোক্ত হাত। মুহূর্তেই জমে গেল মাহি। রূঢ় মানবের রক্ষ আঙুলগুলো আচানক নিজের আধিপত্যের ছাপ বসালো সুনিতম্বার সুডৌল কোটি দেশে। তৎক্ষণাৎ সর্বাঙ্গ কেঁপে উঠল রমণীর। স্পর্শকাতর অঙ্গে এহেন অস্বস্তিকর স্পর্শ সইতে না পেরে মানবী কেমন ফুপিয়ে উঠে
আওড়ালো, হাত সরান বিস্ট, আপনি আমাকে এভাবে ছুতে পারেন না। কথাটা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে যুবকের শক্তপোক্ত হাতের মুঠোয় চাপ বাড়ল। সে চাপে পিষ্ট হলো সপ্তর্ষির মোলায়েম অঙ্গ। তক্ষুনি কোকিয়ে ওঠে মাহি। বেচারির কান্নার বেগ বাড়তে মুগ্ধ ছেড়ে দিল তার হাত দুটো। পরক্ষণে চোখের পলকে এক হাতে আলগোচে আঁকড়ে ধরল মেয়েটার সুদীর্ঘ মসৃণ কণ্ঠা। কান্না থামল না মাহির, উল্টো বেড়ে গেল কয়েকগুণ। যুবক ধীরে ধীরে রমণীর গ্রীবা উঁচালো, কানের কাছে মুখ নিয়ে হিসিসি আওড়ালো। তোকে যেভাবে ইচ্ছে সেভাবে ছোঁয়ার সকল অধিকার আমার আছে পিচ্চি। বাক্যটুকু বোধগম্য হয়নি মাহির, সে তো কান্নায় মত্ত। যুবকের বেহায়া হাতের অশ্লীল স্পর্শে গায়ে কাঁটা ধরিয়ে দিচ্ছে তার। এ কি কম কষ্টের? মুগ্ধ আজ পাত্তা দিল না সেসবে। মেয়েটাকে গভীরভাবে ছুঁয়ে দিতে উন্মত্ত সে। ঠিক তখনই মাহি করে বসে আরেক কাণ্ড। মুক্ত বাঁ হাতের কনুই দিয়ে আচানক আঘাত বসালো রূঢ় মানবে পেটানো উদর বরাবর। এহেন আকস্মিক কাণ্ডে আচ্ছন্নতার ঘোরে ডুবে থাকা সুদর্শন দুলে উঠল খানিক। তার পাহাড় সম দেহটা সামান্য নড়বড় হতেই চড়ুইয়ের ন্যায় আবদ্ধ খাঁচার ফাঁক গলিয়ে বেরিয়ে গেল মাহি। বাঁচার প্রাণপণ চেষ্টায় শরীর তক্ষুনি সরেই দাঁড়ালো 2 কদম। হাঁপিয়ে উঠেছে সে, শুষ্ক ঢোক গিলছে অনবরত, কাঁপছে থরথর করে। এরই মধ্যে পেছন থেকে ভেসে এলো যুবকের অগ্রসর পদধ্বনি। তৎক্ষণাৎ আঁতকে ওঠে মাহি, ভয়ে চোখ মুখ খিচে ছুট লাগালো দরজার পানে। তবে কাণ্ড দেখো, পথিমধ্যে মখমলি দামি কার্পেটের সনে পা বাঁধলো মেয়েটার। আর অমনি বেচারি উল্টে পড়লো মেঝেতে। ভাগ্যিস মোটা মখমলি কার্পেটের ওপর পড়েছে সে, নয়তো এতক্ষণে শেষ রক্ষে ছিল না তার। মাহি ভয়ে ভয়ে ফের দুহাতে ভর দিয়ে উঠবার প্রয়াস চালালো। ঠিক তখনই একখানা শক্তপোক্ত হাত এসে আচমকা টেনে ধরে মেয়েটার ডান পা। মুহূর্তেই থমকায় মাহি। কিছু বুঝে উঠবার আগেই পায়ে পড়লো বিশাল টান। মুহূর্তের ব্যয়ে বেচারি কেমন এক ঝটকায় পিছিয়ে এলো বেশ। সপ্তদশী দাঁত খিঁচল, তড়াক ঘাড় বাঁকিয়ে তাকালো বিয়াদব সুদর্শনের পানে, যিনি আপাতত উদম গায়ে দাঁড়িয়ে আছে সম্মুখে, যার কোমরের বড্ড নিচে সির্ফ একখানা সফেদ রাঙা তোয়ালে উপস্থিত। তার মুখখানায় অভিব্যক্তি ধরা ছোঁয়ার বাইরে, ধীরে ধীরে ঝুঁকে আসছে ভাবলেশহীন কায়দায়। মাহি তক্ষুনি চোখ বুজে নিল লজ্জায়, কুণ্ঠিত কণ্ঠে দাঁত খিঁচে আওড়ালো, ছাড়ুন আমায় বজ্জাত লোক, কী সব আবল তাবল কাজকর্ম করতে চাচ্ছেন আপনি? পিয়ার্সিং করা ঠোঁটখানা কামড়ে হাসলো রূঢ় মানব। মেয়েটার কথায় বিন্দুমাত্র প্রত্যুত্তর দেওয়ার প্রয়োজনীয়তা না দেখিয়ে তৎক্ষণাৎ সপ্তদশীকে এক টানে তুলে নিল কাঁধে। মাহি মোচড়ায় ভীষণ, তড়িঘড়ি করে লম্বা লম্বা নখ দিয়ে খামচে ধরল নির্দয় মানবের ফর্সা উদম পিঠ। সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখালো না মাফিয়া বিস্ট, উল্টো কণ্ঠে দুষ্টুমির ছাপ টেনে শুধালো, নখগুলো বাঁচিয়ে রাখছি ইগনোরা, ভবিষ্যতে ভীষণ কাজে লাগবে। মাহির কানে তুলল না সেসব কথা, খামচাতে লাগলো যুবকের পিঠ। ওদিকে ব্যস্ত সুদর্শন 2 কদম হেঁটে এসে আচমকা মেয়েটাকে ছুঁড়ে ফেললো মখমলি বিছানার কোলে। অতঃপর চোখে মুখে অদ্ভুত আচ্ছন্নতা লেপটে মেয়েটার পানে এগিয়ে আস্তে আস্তে আলগোছে হাত রাখলো নিজের কোমর পেঁচিয়ে রাখা তোয়ালের গায়ে। তা অবলোকন হওয়া মাত্রই চোখ খিচে বন্ধ করে নিল মাহি। অথচ তার এহেন ভাবস্রোতে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে যুবক অত্যন্ত বেসুরা গলায় গেয়ে উঠল, আয়না করি ফষ্টি নষ্টি, দেখতে নোনতা খেতে মিষ্টি, ও সোনা। এই বুঝি আকাশ ভেঙে পড়লো সপ্তদশীর মাথার ওপর। বেচারি তক্ষুনি 2 হাত মুখে ঢেকে উবুর হয়ে নিজেকে আড়াল করলো মখমলি বিছানার কোলে। করুণ কণ্ঠে আওড়ালো, ইয়া খালিদ, উদ্ধার করো, দূর হন আমার চোখের সামনে থেকে বেহায়া লোক। দুষ্টু হাসলে মুগ্ধ। তৃষ্ণার্ত চাতকের ন্যায় সপ্তদশীর ক্ষুদ্র বদনের পানে খানিকটা ঝুঁকে এসে এক হাতে তক্ষুনি পিছমোড়া করে আঁকড়ে ধরলো মেয়েটার 2 হাত। মাহি ভরকায়, অজানা উদ্ভট চিন্তায় আমতা আমতা করে শুধায়, কি করছেন আপনি বিস্ট? দেখুন এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কথাগুলো শুনেও না শোনার ভান করলেন মাফিয়া বিস্ট। সপ্তদশীর অধিক নড়চড় খানিকটা বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে শুধালেন, ডোন্ট মুভ সিগনোরা, লেট মি ডু মাই ওয়ার্ক। থামলো না মাহি, তড়াক প্রয়াস চালালো বিছানা থেকে উঠে আসার। তবে বালাইশার পাহাড় সম বলিষ্ঠ পুরুষের অমন আগ্রাসী থাবায় আটকা পড়েছে তার 2 হাত। তা কি আর অত সহজে ছাড়া পায়? মুগ্ধ সময় নিল। রয়ে শয়ে মোচড়াতে থাকা মাহির ঘাড়ের বড্ড কাছে মুখ নামিয়ে আনলো মাফিয়া বেস্ট। দেখলো সেটাই অবাধ্য চুলেদের আসর বসেছে। তার যেন বিরক্ত বাড়ল রূঢ় মানবের। সে তক্ষুনি উদ্যোগী হাতে মেয়েটার ঘাড়ের কাছে আটকে থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে উন্মুক্ত হলো সপ্তদশীর মসৃণ মাখনের ন্যায় ঘাড়ের ত্বক। যুবক কিয়তক্ষণ তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল সেদিকে।
তাকিয়ে থেকে তৃষ্ণা মিটছে না তার, তাই তো বেপরোয়া যুবক উন্মত্ততার অলক্ষ্যে শুকনো ফাঁকার হোক গিলে আলগোছে ঠোঁট বসালো মেয়েটার ঘাড়ে। তক্ষুনি ছটফটিয়ে ওঠে মাহি। কান্নার বাঁধ ভাঙলো তার। বুক ভাঙা আর্তনাদে কাতর হতে হকচকিয়ে ওঠে মুগ্ধ। হতভম্বের ন্যায় তাকালো মেয়েটার পানে। মেয়েটা কি তাকে ভুল বুঝলো? সে কি সত্যিই ভাবলো নির্দয় মাফিয়া বেশ তাকে এখনই কাছে টেনে নেবে? ভাবনার ঘোরে আটকে থেকে মুগ্ধ তৎক্ষণাৎ খানিকটা পিছিয়ে গেল। পরপরই আবার কি মনে করে সপ্তর্ষির মাথার উপর আলতো করে হাত ছুঁয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, ডোন্ট বি আফ্রেড মাই গার্ল, আই এম নট আ পেডোফাইল। I won't do anything with you until you turn in 18, Signora. I'm still waiting. সহসা কান্না ভুলে হতবিহ্বল ভাব ধরল মাহি। নাক টানতে টানতে আনমনে ঘাড় বাঁকিয়ে তাকালো লোকটার অভিমুখে। চোখ মুখে একরাশ অবিশ্বাসের ছাপ ফুটিয়ে সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ল, সত্যি? যুবকের গুরুগম্ভীর উত্তর শুনে খানিকটা স্বস্তি পেল মাহি। চোখ দুটো নামিয়ে এনে নাক টানতে টানতে আচমকা কিছু একটা বোধগম্য হয় তরাক বিস্ফারিত দৃষ্টিতে ফের তাকালো যুবকের পানে। দেখলো নির্দয় মাফিয়া মনস্টার কেমন নিষ্পালক দৃষ্টিতে তার পানে এখনো তাকিয়ে আছে। মাহি ইতস্তত জড়ানো কণ্ঠে মিনমিনিয়ে শুধালো, তার মানে আর 15 দিন পর আমি 18 পড়লে আপনি আমার সাথে ইন্টিমেট হব? কথার মাঝপথে যুবকের নির্বিকার উত্তরে থতমত খেয়ে বসল সপ্তদশী। লজ্জায় রাঙা হলো মুখ। অস্বস্তিতে তক্ষুনি খামচে ধরল মখমলি বিছানার চাদর। এরই মধ্যে যুবক আবারও মুখ এগিয়ে আনলো মাহির দিকে। ঘাটটা সামান্য কাত করে দৃষ্টিতে তীক্ষ্ণতা লেপটে আচমকা আলতো হাতে আঁকড়ে ধরল সপ্তদশীর নরম চুলের গোছা। এহেন অতর্কিত আক্রমণে ভরকায় মাহি। জিভ নাড়িয়ে কিছু একটা বলতেই যাবে তার আগেই শুনতে পেল যুবকের গমগমে কণ্ঠ, তোর যত ইচ্ছা উড়ে নে পিচ্ছি, তোর স্বাধীনতার স্থায়িত্ব আর মাত্র 15 দিন। সেই দিন একদিকে ঘড়ির কাঁটায় 12টা বাজবে, আরেকদিকে তোর গায়ে সারা জীবনের জন্য দাগ বসবে আমার নামের। যে দাগ তুই মরে গেলেও তোর গা থেকে মুছবার ক্ষমতা হবে না কারো। যে দাগ চিরদিন তোকে চিৎকার করে বলে যাবে, ইউ দ্য ফাকিং বিউটি হু অনলি বিলংস টু মি। শুষ্ক ঠোক গিলল মাহি। কাঁপা কাঁপা কণ্ঠে পরক্ষণে বলে উঠল, আমি কখনোই আপনার হব না। আমার সর্বাঙ্গ জোরপূর্বক আপনার কলঙ্কিত ছোঁয়া লাগলেও আমি কোনোদিন আপনার হব না বিস্ট। জাস্ট গেট দ্যাট ইন ইউর মাইন্ড। সহসা ধারালো দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট হলো রূঢ়মানবের অধরকোণ। চেহারায় নামলো চিরচেনা রূঢ়তা। হাতে জোর বাড়িয়ে কণ্ঠে একরাশ আধিপত্যের সুর ঢেলে সে আওড়ালো, ওহ মাই ফাকিং সিগনোরা, ডু ইউ নো বেব, আই হ্যাভ টক্সিক ট্রেটস। সো আই এম অ্যাকসেপ্টিং ইউর চ্যালেঞ্জ। বিকেলের স্নান আলোয় গা ঢাকা দিয়েছে পিটার্সবার্গের আকাশ। ঘুটঘুটে সফেদ রঙা মেঘেদের সে কি ছড়াছড়ি। রাত নাগাদ স্নোফল হবে নিশ্চিত। একজোড়া বুট পরিহিত ব্যস্ত কদম পায়চারি চালাচ্ছে প্যালেসের বিশাল অতীত কক্ষ। পায়চারির মাঝপথে মধ্যবয়স্ক কেমন তন্ময় চোখে তাকাচ্ছে কক্ষের দুয়ার পানে। কাঙ্ক্ষিত ব্যক্তির অপেক্ষায় প্রহর যেন থমকে দাঁড়িয়েছে এক জায়গায়। টলছি না তার অপেক্ষা নামক কাঁটা। মধ্যবয়স্ক গায়ে জড়ানো একখানা কালো রঙা ওভারকোট, 2 হাতে গ্লাভস, মাথায় মাংকি ক্যাপ। বাইরে যা ঠান্ডা পড়েছে না, কয়েক সেকেন্ড জানালার কাছে দাঁড়িয়ে থাকা দুষ্কর যেন। মধ্যবয়স্ক বড় অস্থিরতার ছাপ ফুটিয়ে 2 হাত কোমর পিঠে আটকে রেখে গতি বাড়াচ্ছেন পায়ের। ঠিক তখনই কক্ষের দুয়ার হতে ধেয়ে এলো একজোড়া দাম্ভিক কদমের ধূপধাপ শব্দ। তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকালেন মধ্যবয়স্ক। আর অমনি তার তন্ময় চোখ দুটো কেমন স্বস্তিতে নিগুড়ো হলো রূঢ়মানবের সুদর্শন মুখপানে। গটগটিয়ে কক্ষে প্রবেশ করছেন মাফিয়া বিস্ট। ঠোঁটের কোণে তার জ্বলন্ত সিগার, 2 হাত গুজে রাখা প্যান্টের পকেটে, পরনে একখানা কালো রঙা শার্ট, বুকের মধ্যিখান উন্মুক্ত, তার ওপর জড়িয়ে রাখা কালো রঙা লং কোট। দাম্ভিকতার জোরে উঁচু ঘাটটা সামান্য নড়েনি অবধি রূঢ়মানবের। না, উদ্বেগ নিয়ে তাকালে অত দূর থেকে ছুটে আসা হিমাংশু রায়ের পানে। অথচ হিমাংশু রায় কেমন ছলছল চোখে তাকিয়ে দেখছেন একমাত্র বোনপোকে। যুবক যখন গটগট পায়ে ডিভানের কাছে এগোচ্ছে, ঠিক তখনই হিমাংশু রায় মোটা কণ্ঠে শুধালেন, কেমন আছো ধীর? থামলেন না মাফিয়া বিস্ট। ব্যস্ত কদমে ঠাটভাট বজায় রেখে ডিভানের কাছে এগোতে এগোতে বলল, যেমন দেখছেন। নীরবে মুচকি হাসলেন হিমাংশু রায়। ছেলেটার এহেন তেড়া উত্তরে অভ্যস্ত সে। নতুন করে অবাক হওয়ার কারণ খুঁজে পেলেন না তিনি। কিয়তক্ষণ মৌনতা বজায় রেখে পরক্ষণে আওড়ালেন, জিজ্ঞেস করলেন আমি কেমন আছি? যুবক নিরুত্তর। ডিভানের কোলে নিজ বাহারসম দেহটা এলিয়ে দিয়ে রাজার ন্যায় পায়ের ওপর পা তুলে বসল। মনমর্জিতে বাঁকা কণ্ঠে বলল,
দেখে তো মনে হচ্ছে বেঁচে আছেন, তাহলে নতুন করে জিজ্ঞেস করার সময় নষ্ট করব কেন? থতমত খেলেন হিমাংশু রায়। ছেলেটা আগে না হয় কর্কশভাষী ছিল, তবে এখন যে আরো দুধাপ বেড়েছে তার এহেন স্বভাব। মধ্যবয়স্ক খানিক সময় নিয়ে কপাল চুলকালেন। এরই মধ্যে মুগ্ধ কেমন গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কেন এসেছেন? সহসা সটান হলেন হিমাংশু রায়। মৃদু গলা খাঁকারি দিয়ে প্রতি উত্তরে আওড়ালেন, শ্যামার কথা মনে পড়েছিল, তাই ভাবলাম একটু দেখে যাই কোথাও ও। রুরমানবে মধ্যবয়স্কের সম্মুখে পায়ের ওপর পা তুলে শিগার ফুঁকছে। ভদ্রতার লেশ মাত্রও নেই তার মধ্যে। তবুও হিমাংশু রায় সেদিক দিয়ে মনোযোগী নেই। তিনি ব্যস্ত নিজ কার্য সাধনে। এদিকে মুগ্ধ ততক্ষণে মুখ খুলল, গমগমে গলায় বলল, যেখানে সবসময় থাকে। অতঃপর ফের নীরবতা নামল সম্পূর্ণ কক্ষে। মধ্যবয়স্ক কিয়তক্ষণ মৌন থেকে কথা সাজালেন মনে মনে। আদৃষ্টে যুবককে এক আধবার অবলোকন করে পরক্ষণ এক কুটিল ভাবস্রোতে বলতে লাগলো, একটা কথা জানো অধীর, মানুষের শেষ ইচ্ছে পূরণ না হলে নাকি তার আত্মা শান্তি পায় না। তুমি তো জানোই শ্যামার শেষ ইচ্ছে ছিল ও আমাদের সাথে দুর্গা পুজো দেখবে, কিন্তু ভাগ্যের কি লীলা, ওর আগেই আমার বোনটা। থাক ওসব কথা। তোমাকে কতবার করে বললাম শ্যামার অস্থিগুলো নিয়ে একটাবার এসো কলকাতায়, বিসর্জন দাও ওকে, তবু তুমি তো শুনলেই না। থামলেন হিমাংশু রায়, ঘুরে তাকালেন সুদর্শনের পানে। যুবক থমকে বসে আছে, তার আঙুলের ভাঁজে আটকে থাকা সিগার অনায়াসে পুড়ছে। মধ্যবয়স্ক বেশ বুঝলেন কাজ হচ্ছে। তিনি জানতেন দ্য গ্রেট রুজদি কিংয়ের পাথরের মন কেবল তার মায়ের জন্যই নরম হয়, অন্য কিছুর জন্য নয়। আর তাই তো সুযোগটা লুফে নিলেন তিনি। মুখাভাবে কপট কঠোরতা লেপটে কদম ভাড়লেন মুগ্ধের পানে। কণ্ঠে আরও খানিকটা ভেঙে শুধালেন, কি এমন রাগ তোমার আমাদের প্রতি অধীর? ঠিক কতগুলো বছর ধরে তুমি একটা বারের জন্য বাড়ির চৌখাট মারাওনি, সে খবর কি তোমার আছে? শেষবার 8 বছর আগে শুধুমাত্র একটা রাতের জন্য গিয়েছিলে, তাও ফিরে এলে ভোর হতে না হতেই। আচ্ছা, তুমি কি এখনও ওই অতীতের বিষয়গুলি নিয়ে? আসছে দুর্গাপুজোয় কলকাতা যাচ্ছি, এবার আপনি আসতে পারেন। কথাটা বলেই সবেগে উঠে দাঁড়ায় মুগ্ধ। কোনো দিকে না তাকিয়ে তক্ষুনি গটগট পায়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। এদিকে তার চলে যাওয়ার পরপরই প্রাপ্তির হাসিতে মত্ত হলেন হিমাংশু রায়। হাসতে হাসতে সিক্ত হলো তার চোখ। এ যেই মেঘনা চাইতেই বৃষ্টি। মধ্যবয়স্ক হাসতে হাসতে আনমনে বিড়বিড় করে আওড়ালেন, এসো অধীর, শুধু একটা বার এসো, বাকি খেলাটা না হয় মাঝরাতে আমিই খেলে দিব। মুখাভাবে আধার নামিয়ে বসে আছে মাহি, হাতুডুটো জড়িয়ে ধরে রেখেছে বুকের সনে। কিউডির অনুপস্থিতিতে মনটায় বিষাদ হয়েছে তার। পারছি না ছুটে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসতে। এতদিন ভেবেছিল প্যালেসটা একটা কারাগার, অথচ এই গ্লাস হাউসে এসে সপ্তদশীর অমন চিন্তা একেবারেই উবে গেল যেন। তার ভাষ্যমাসে প্যালেস যদি হয় কারাগার, তাহলে পেন্ট হাউস হচ্ছে টর্চার সেল। হতাশায় তক্ষুনি সপ্তদশীর বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। কাউচের কোলে খানিকটা নড়েচড়ে বসে আচানক কক্ষের দুয়ার হতে ভেসে এলো এক রক্ষীর ভয়ার্ত কণ্ঠ, হোলা সিগনোরা, মনস্টার ইজ কলিং ইউ। লোকটার কেমন ভয়ে তটস্থ, মুখগহ্বরে বেশ কবার আটকে আটকে যাচ্ছে কথাগুলো। মাহি কপাল গোছালো তা দেখে। বিরক্তি নিয়ে লোকটার অমন কথাকে এক প্রকার নাকচ করতেই যাবে, অমনি তড়িঘড়ি করে এক অদ্ভুত ব্যস্ততায় দুয়ার থেকে সরে গেলেন রক্ষী। মাহি হতবম্ব, কি বেয়াদব লোক, তার কথা না শুনেই চলে গেল। সপ্তদশী রাগ হলো বেশ, তরাক বসা ছেড়ে উঠে দাঁড়ালো পরক্ষণে। দাঁত কিরমির করতে করতে মনে মনে ভীষণ রাগ নিয়ে আওড়ালো, অসভ্য বেয়াদব লোক, কি মনে করে আমায় তার হাতের মোয়া? যখন ইচ্ছে ডাকবে, ছোবে, আবার ব্যথা দিবে। জাস্ট বিরক্তকর একটা মানুষ। মনে মনে কথাগুলো আওড়ালেও বাইরে নিশ্চুপ মাহি। একবার ভাবলেও যাবে না, শুনবে না লোকটার আদেশ। তবে পরক্ষণে সকালের কথা মনে পড়ে যায় মুহূর্তে মুখটা কাচুমাচু হয়ে গেল বেচারি। অতঃপর ভাবতে ভাবতে না চাইতেও পা বাড়ল কক্ষের বাইরে। হলদেটে সোনালি আলোয় ঝলমল করছে পেন্ট হাউসের প্রতিটা কোণ। বিশালাকার রাজকীয় ডাইনিং টেবিলে সেজেছে হরেক রকম খাবার, সুঘ্রাণে মোমো করছে চারপাশ। এদিকে পা টিপে টিপে ডাইনিং স্পেসের দুয়ারে এসে দাঁড়ালো মাহি। সম্মুখে কাঁচের দেয়াল হতে দামি পর্দাগুলো আলতো করে সরিয়ে দিয়ে সামান্য উকি দিল ভেতরে। অমনি ডাইনিং টেবিল থেকে ভেসে আসলো রুর মানবের ভরাট কণ্ঠ, কামিন সিগনোরা। হকচকে ওঠে মাহি। সে তো কাঁচের দেয়ালের বিপরীতে দাঁড়িয়ে আছে, তবে লোকটা তাকে দেখলো কি করে? দেয়াল তো কেবল তার প্রতিছবিটাই দেখা যাচ্ছে। তাহলে কি এটা ওয়ান ওয়ে মিরর গ্লাস? সন্দিগ্ধতার জোরে ক্ষুদ্র কদমে দেয়ালের ওপাশ থেকে বেরিয়ে আসে মাহি।
ধীরে ধীরে প্রবেশ করলো ভেতরে। আনমনে দৃষ্টি উঁচাতেই তাগিয়ে আচানক ঠেকলো হেড অব দ্য চেয়ারে দম্ভিকতার সঙ্গে বসে থাকা মাফিয়া বিষ্টের পানে, যিনি আপাতত এক দৃষ্টে তাকিয়ে আছে প্লেটের দিকে। মেয়েটার উপস্থিতি টের পেল কিনা কে জানে, সে কেমন হুট করেই নিজের বাম পায়ের উরুটা বের করে রাখলো চেয়ারের পাশ দিয়ে। অতঃপর মাহির পানে না তাকিয়ে নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে আদেশ ছুড়ল, কাম সিট ইন মাই ল্যাপ। দূরে কোথাও বজ্রপাত ঘটল কিনা কে জানে, তবে সপ্তদশীর বিস্ফারিত নেত্র কপালে ছুঁইতেই বোঝা গেল তার মাথায় বুঝি আকাশ ভেঙে পড়ছে। মানবী তক্ষণি পিছিয়ে গেল 2 কদম। তেলেবেগুনে জ্বলে ওঠার ন্যায় ছ্যাত করে বলে উঠল, কিসের ল্যাপ? কোন দুঃখে আমি আপনার কোলে বসতে যাবো শুনি? এত বড় আকাল আমার এখনো। বাকিটা জিভ খসানোর ফুরসত মিলল না বোকা মানবীর। তার পূর্বেই দৃষ্টি আটকালো যুবকের ডান হাতে ধরে রাখা ধারালো নাইফের পানে, যার স্বচ্ছ গায়ে আলো পড়তেই কেমন ঝলক দিয়ে উঠছে। রুরমানু এতক্ষণে কুর দৃষ্টে তাকালো ও মেয়েটার পানে। ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে হাতে থাকা নাইফটা খানিক নাড়িয়ে চাড়িয়ে ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো, তুই আসবি নাকি আমি আসবো? না না না, আমি আসছি। ভয় থরথর করে কাঁপছে মাহি, ক্ষুদ্র কদমে এগোচ্ছে সম্মুখে। তার ছিঁড়া লোকটার কথা অমান্য করে সে থোড়াই অকালে প্রাণ দেবে? এদিকে মুগ্ধ তাকিয়ে আছে ঠায়। বোকা মানবী টেবিলের নিকট এসে দাঁড়াতেই যুবক এক হেঁচকা টানে সপ্তদশীকে তুলে এনে বসালো নিজের বা উরুর ওপরে। তৎক্ষণাৎ জড়সড় ভাব ধরল মাহি। অস্বস্তিতে মোচড়াতে লাগলো সাপের ন্যায়। অথচ তার এহেন অস্বস্তিকে আরেকটু বাড়াতে যুবক আলগোসে হাত রাখলো মেয়েটার বাঁকানো কোমরে। মাহি তক্ষুনি দাঁত খিচে আওড়ালো, হাত সরান, ফাক ইউ। মুগ্ধের বেখাপ্পা ভাবলেশীন উত্তর, তা শুনে মুখ কোচকায় সপ্তদশী। ওদিকে ততক্ষণে 2জন সার্ভেন্ট এসে নতমুখে খাবার সার্ভ করে দিচ্ছে রুর মানবের পাতে। লোক দুটোর হাতগুলো যা কাঁপছে না, মাহি আর দৃষ্টে বেশ দেখলো তা। মুগ্ধের সেদিকে খেয়াল নেই। সে কি সুন্দর মনোযোগী কায়দায় বেশ গুছিয়ে খাবার তুললো হাতে। অতঃপর ছোটোখাটো একখানা লোকমা তুলে এগিয়ে ধরলো মেয়েটার মুখের দিকে। মাহি মুখ খোলেনি, উল্টো দাঁত খিচে বসে আছে। গুরুগম্ভীর মাফিয়া বিস্ট গম্ভীর মুখেই শুধালো, হা করবো না। মেয়েটার চটপট উত্তর। পরপরই আবারও জোর করে বন্ধ করেছে মুখ। যুবক ফোঁস করে নিঃশ্বাস ফেলল। মেয়েটার মুখের দিকে আরেকটু খাবারটুকু ধরে রেখে গমগমে গলায় আওড়ালো, দুপুরে খাসনি সিগনোরা, আমার সাথে যত ইচ্ছে তেজ দেখা, বাট খাবারের সাথে মোটেও তেজ দেখাবি না। আই ডোন্ট লাইক দিস বুলশিট। কপাল কুচকায় মাহি, চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে আচমকা বলে ওঠে, ইফ ইউ ডোন্ট লাইক দিস দেন আই উড ডেফিনেটলি লাভ টু ডু দিস। এক দৃষ্টে তাকিয়ে রইল মুগ্ধ। তার মুখাভাবের অভিব্যক্তি বোঝা বড় দায়। বাদামি চোখ দুটোর গভীরে কি যেন চলছে। মাহি সেদিকে তাকালোও না একবার। যুবক খানিকক্ষণ সময় নিয়ে পরক্ষণে রাজবাড়ি কণ্ঠে বলে ওঠে, আমাকে জ্বালাতে নিজেকে জ্বালাস না সিগনোরা। ইট উইল হার্ট ইউ অ্যান্ড আই ওন্ট টলারেট দ্যাট। তাই আমি নিজেকে জ্বালাতে মেরে ফেলি তাতে? ঠাস। আজ বহুদিন পর যুবকের শক্তপোক্ত হাতের রক্ষা আঙুলগুলো ফের রূঢ়তার সঙ্গে ছাপ বসালো মানবীর নরম তুলতুলে গালে, যার আঘাতে গাল মেখে গেল বেচারি। মাথাটা ঘুরতে লাগলো ভনভন করে। কান দুটো ঝিঁঝি পোকার বাসা বেঁধেছে। মাহি কেমন টলতে টলতে কোনো মতে সামলালো নিজেকে। ইস, গালের জ্বরটা যেন এক্ষুনি খসে পড়বে। যার জ্বালা জ্বলছে না, ফেটে কি টেটে গেল কি না কে জানে, সঙ্গে জুড়েছে চোয়ালের ব্যথা। সে আর বলতে, মেয়েটা তক্ষুনি গালের ওপর হাত থেকে ফুপিয়ে উঠল বেশ। ফোপাতে ফোপাতে নাক টানতে আবারও সম্মুখে দেখলো যুবক খাবারে তুলে রেখেছে মুখের কাছে। সপ্তদশী এবার আর ঘাটতারামি করলো না। অতি ভদ্রতা বজায় রেখে হাঁ করে আলগোছে মুখে তুললো খাবারটুকু। চাপার ব্যথায় বহু কষ্টে চিবুচ্ছে মেয়েটা, তবুও একটু শব্দব্দি করেনি সে। ওদিকে যুবকের চোয়াল হয়েছে শক্ত, অজানা কারণে ফুলেছে হাতসহ ঘাড়ের সবকটা রগ। ফর্সা মুখশ্রী রাগের তোড়ে লাল হয়েছে বেশ। বাদামি চোখ দুটোই লেপটেছে আগুন। মাহি পরপর ঢোক গেলছে শুকনো। আবারও মার খেতে হয় কিনা কে জানে। মাহি তড়িঘড়ি করে মনোযোগ অন্যত্র ঘোরালো। সম্মুখের টেবিলে সাজিয়ে রাখা একখানা অ্যান্টিক মোমবাতি স্ট্যান্ডের পানে দৃষ্টি থমকালো তার। মুহূর্তেই গালের ব্যথা ভুলে বিমুগ্ধ হলো সপ্তর্ষির হরিণী আঁখিদয়। ওদিকে যুবক আরেকবার খাবার তুলেছে মেয়েটার মুখের কাছে, অথচ মাহি সেদিকে ধ্যান নেই। সে কেমন একদৃষ্টে তাকিয়ে আছে মোমবাতির স্ট্যান্ডের পানে। তা দেখে যুবকের আগের থেকে রাগে দাউ দাউ করে জ্বলতে থাকা মস্তিষ্ক বুঝি এক কৌটা ঘি ঢাললো কেউ। সে কেমন শক্ত চোয়ালে কটমট করতে করতে তক্ষুনি এক খাবলায় টেবিল থেকে মোমবাতির স্ট্যান্ডটা তুলে এনে আচমকা ছুঁড়ে ফেললো মেঝেতে। মুহূর্তে বিকট শব্দ হয়ে চুরমার হলো অ্যান্টিক পিসটি। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় মাহি তড়িঘড়ি করে তাকালো সুদর্শনের পানে। সন্দিগ্ধ
গলায় বলেই বসলো, কি করলেন এটা? মুগ্ধ ক্ষুব্ধতায় হিসিয়ে যাচ্ছে, চোয়ালে ফুটেছে বেশ। তার ক্ষুদ্র দৃষ্টি চুরমার হয়ে পড়ে থাকা মোমবাতি স্ট্যান্ডের পানে। মানবীর কথা কর্ণঘরে পৌঁছাতেই মনের করে এক অবাধ্য হিংসা আগুন চালিয়ে সে প্রত্যুত্তরে বলল, তুই মুগ্ধ হয়ে ওকে দেখছিলিস? আমার সহ্য হলো না। হতবাক মাহি মুখাবয়বে ছেয়েছে এক আকর্ষণীয় অবোধ ছাপ। যুবকের অমন উদ্ভট পাগলামো দেখে মেয়েটা খানিক বিজ্ঞ গলায় বলে ওঠে, এটা একটা সামান্য মোমবাতি। এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাদের মুগ্ধ করতে পারে, হোক তা কোনো বস্তু কিংবা মানুষ। সহসা ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ, চোখ দুটো তীক্ষ্ণ করে হাসলো সাইকোপ্যাথের ন্যায়। মাহির অন্তরাত্মা শুকিয়ে কাঠ হলো তা দেখে। রুর মানব কেমন ঠোঁট কামড়ে বলতে লাগলো, তোর ওই চোখ দুটো আমি বাদে অন্য কারোর প্রতি মুগ্ধতা ছড়ানো দুঃসাহস করলে দেখুক একবার। ট্রাস্ট মিস ইগনোরা, আমি তেমন কিছুই করব না, জাস্ট ছেড়ে দিব। হয়তো বিহব্বল মাহি বোকার ন্যায় জিজ্ঞেস করে উঠল, সত্যিই ছেড়ে দিবেন? বাঁকা হাসলো রুর মানব, আবারও খাবার তুলে এগিয়ে দিল মেয়েটার মুখের দিকে। ভারী অথচ অত্যন্ত ঠান্ডা গলায় বলল, ছেড়ে দিব। উত্তপ্ত সালফিউরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কে দুজনকে একসঙ্গে ছেড়ে দিব। কুল না? দাঁত কিরমির করে ওঠে মাহি, নরম চলখানা শক্ত করে ফুটিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, ব্লাডি সাইকো। সেফ ঠোঁট পিষে হাসলে মুগ্ধ, ভাবলেশহীন ভঙ্গিতে আওড়ালো, ইয়েস আই অ্যাম। মাহির রাগ বাড়ছে চরচর করে। মুখের সামনে সুদর্শনের বাড়ন্ত হাত দেখে নিজে আর ধরে রাখতে পারেনি মানবী। তক্ষুনি খাবার খাওয়ার বদলে ধারালো দাঁত দিয়ে আঁকড়ে ধরল মানবের রুক্ষ আঙুল। ক্রমশ দাঁতের জোর বাড়াচ্ছে মাহি, নিজের সর্বশক্তি দিয়ে কামড় দিচ্ছে মুগ্ধের আঙুল। অথচ কাণ্ড দেখো, রুর মানব নিরুত্তেজ, কোনোরূপ প্রতিক্রিয়া ছাড়াই গভীর দৃষ্টি তাকিয়ে আছে মেয়েটার দিকে। মাহি আদৃষ্টে দেখল তা। পরক্ষণে দাঁতে জোর বাড়ালো দ্বিগুণ। প্রায় মিনিট পাঁচেকের এরূপ অত্যাচারে আচমকা সপ্তর্ষি স্বাদ পেল খাড়িও কিছুর। আর অমনি হকচকিয়ে ওঠে সে। তড়িঘড়ি করে মুখগহ্বর থেকে যুবকের আঙুলগুলো বের করে এনে সম্মুখে তাক করতেই দেখে আঙুলের রুক্ষ চামড়া ফেটে অবলীলায় লহু গড়াচ্ছে। নিজ কর্মে অপরাধিত্ব গ্রাস করলো সপ্তদশীকে। রাগের জন্য এমন অন্ধ হলো কি করে সে? মায়াবিনী আহত দৃষ্টে তাহারা যুবকের পানে, আর অমনি স্থির হলো মাহি। যুবক নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে তার পানে, তার মুখাভাবে ব্যথার লেশমাত্রও নেই। মাহি কেমন আহত সুরে বলল, হাতটা সরালেন না কেন আপনি? তুই স্বেচ্ছায় ছুঁয়ে দিচ্ছিলি, তাই আর ডিস্টার্ব করিনি। আজকের পর্বটা এখান অবধি রাখলাম, পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন। ততক্ষণের জন্য টাটা।